হ্যালো মারিনার্স, আমরা যারা মোহনবাগানের সমর্থক আমরা এখন একটাই স্বপ্ন দেখছি, আর সেটা হচ্ছে আইএসএল শিল্ড। 15ই এপ্রিল খেলার পর আমরা আইএসএল শিল্ডটা তুলব, আমরা ভিক্টোরিয়াস হব, আইএসএল শিল্ড উইনার্স হব, আর তার সাথে আমরা ডিরেক্ট এন্ট্রি পাবো এএফসিতে। আর এটা একদমই ইম্পসিবল না, এটা একদম রিয়ালিটি। এটা জাস্ট একটা রিয়ালিটি চেক দিচ্ছি আপনাকে যে আমরা জিতবো। এই কথাটা আমি আগের ভিডিওতে বলেছি যে কেন আমাদের জেতাটা খুব ভেরি মাচ পসিবল। ইম্পসিবলের তো প্রশ্নই আসছে না, ভেরি ভেরি মাচ পসিবল। তো এবার এই ভিডিওটা আমি বানাচ্ছি যেখানে আমি শুধু স্ট্র্যাটেজি আর ট্যাকটিক্স নিয়ে কথা বলবো। এটা একটা পার্ট 2 হবে আমার এই আগের ভিডিওটার, যেখানে আমি বলেছিলাম যে কেন আমরা জিতবো, কেন আমাদের জেতা উচিত, আর কেন আমাদের জন্য জেতা ভেরি মাচ পসিবল। আমি যখন আমার আগের ভিডিওটা বানিয়েছিলাম তার লাস্টে বলেছিলাম যে যদি আপনারা পার্ট 2 চান তাহলে আপনারা কমেন্টে লিখুন, তাহলে আমি সেটা বানাবো। যদিও আমার আগের ভিডিওটা একদম ভিউজই আসেনি, 100-র একটু ওপরে ভিউজ এসছে, জাস্ট 100, কিন্তু তাও আপনারা সবাই আমাকে এত ভালোবাসার সময় কমেন্টে যে লিখেছেন যে আপনারা পার্ট 2 দেখতে চান, এই ভিডিও বানানোর ক্রেডিট সব আপনাদেরকে যায়। কারণ আপনারা যদি ভালোবাসা না দেখাতেন আমি এটা বানাতাম না, কারণ ভিউজ একদমই আসেনি। আমি এটা করছি কারণ আপনারা এটা চেয়েছেন। তো আপনাদের যদি এই ভিডিওটা শেষ অবধি দেখে ভালো লেগে থাকে একটু হলেও, তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করতে, আর আপনার যে মতামত কমেন্টে জানাতে। তো এবারে স্ট্র্যাটেজি আর ট্যাকটিক্সে আসা যাক। আমি এটা বলে স্টার্ট করবো যেটা আমি আগের ভিডিওতেও বারবার বলেছি, সেটা হচ্ছে হাওয়াসের 90 মিনিট সাইড লাইনে থাকা। যদি হাওয়াস সেটা না থাকে ওটা আমাদের জন্য একটা বিরাট বড় ইস্যু হবে। কেন ইস্যু হবে ওটা আমি ডিসকাস করবো। আপনারা যে এখন ফরমেশন দেখছেন, এই ফরমেশনে এখন আমরা খেলছি, আর এখানে আমি সামাদকে দিয়েছি কারণ ও এখন তো ইনজিওর্ড আছে, কিন্তু আশা করছি আপকামিং ম্যাচে ও চলে আসবে। আর যদি আপকামিং ম্যাচে নাও আসে, রেস্ট অফ দ্য ম্যাচেসে আর প্লে অফসে সামাদ খেলবে। আর হ্যাঁ, এই ভিডিওটা শুধু আমি শিল্ডের কথা না, আমি প্লে অফসের কথাও বলবো। আমরা সবার আগে সব থেকে ইম্পর্টেন্ট কথা নিয়ে ডিসকাস করবো, সেটা হচ্ছে আমাদের মিডফিল্ড। এই একটা জায়গা যেখানে আমরা বারবার মিস্টেক করছি, আর সেগুলো যদি আমরা অ্যাভয়েড করি তাহলে অর্ধেক প্রবলেম তো আমাদের সেখানেই সলভ হয়ে যাবে। আর সলিউশন আমি আপনাকে একটা খুব ইজি বলে দিয়েছি, জনি কাউকে 90 মিনিটস খেলিয়ে যাও। যদি পুরো ম্যাচে জনি কাউকে 90 মিনিটস খেলে কোনো প্রবলেমই থাকবে না, মিডফিল্ডে কোনো প্রবলেম থাকবে না। এবারে সেটা তো এখন পসিবল হবে না, কারণ 40 ডিগ্রি টেম্পারেচারে জনি কাউকে একদমই 90 মিনিট খেলতে পারবে না। যদি পারে সেটা তো খুবই ভালো কথা, যদি সেটা পসিবল হয়, কিন্তু না হলে এটা খুব একটা পসিবল না। তো মেনলি আমরা যেটা ডিসকাস করবো, জনি কাউকে যাওয়ার পরে কি হবে। জনি কাউকে রিপ্লেস করে আমরা কি করছি, আমরা থাপাকে আনছি। আর এখান থেকেই আমাদের প্রবলেম শুরু হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে থাপা নিজে তো মিডফিল্ডের একটা রোলও প্লে করতে পারছে না, মোহনবাগানের হয়ে একটা রোলও প্লে করতে পারছে না। আর ও যে কত বড় প্রবলেম এটা নিয়ে আমি ডিটেলসে ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেটা দেখতে পারেন, আই বাটনে দিয়ে দিয়েছি। এইবারে কি হচ্ছে, কে খেলতে পারছে, সূর্যবংশী আমাদের পুরো মিডফিল্ডটাকে সামলাচ্ছে, একটা খুব ভালো হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলছে, আর যখন দরকার হচ্ছে অ্যাজ আ সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবেও খুব ভালো খেলছে। কিন্তু যেই মুহূর্তে থাপা ওর পাশে আসছে, এই দুজনের খেলা বিগড়ে দিচ্ছে ও। থাপা তো নিজের খেলা তো নষ্ট করছেই করছে, তার সাথে সূর্যবংশীরও খেলা নষ্ট করছে। আর কি নষ্ট করছে, সূর্যবংশী পজিশন রাখতে পারছে না। ও যে মিডফিল্ডে যে একটা প্রপার লাইন হয়, ধরুন এটা হলো লাইন, ঠিক আছে, যে মিডফিল্ডটা এই লাইনে থাকবে, সূর্যবংশী এখানে চলে যাচ্ছে, থাপা এখানে চলে যাচ্ছে, সূর্যবংশী মাঝে মাঝে এখানে চলে যাচ্ছে, থাপা এখানে চলে যাচ্ছে, মানে আমাদের মিডফিল্ডে কোনো অর্গানাইজেশন থাকছে না। অ্যান্ড এটা তখনই হচ্ছে, আমি বারবার এটা খেয়াল করছি, তখনই হচ্ছে যখন থাপা আসছে। কেন, সূর্যবংশী খুব ইয়াংস্টার, সূর্যবংশীর পাশে এখন এমন কাউকে দিতে হবে যে অন্তত একটা মোটামুটি ভালো ডিফেন্ডার বলছি মিডফিল্ডার। যদি সেটা না হয়, সূর্যবংশী ওকে দেখে কনফিউজ হয়ে যাচ্ছে, আর ওকে সামলাতে গিয়েও নিজেও ভুল করছে। আর আরেকটা বড় কথা, লিস্টন কোলাসো আমাদের এত সুন্দর ট্যালেন্ট। আমি আগের দিন তার গোল দেখছিলাম চেন্নাইয়ের বিরুদ্ধে, লিস্টন কোলাসো বাঁ দিকে কাটালো, ডান দিকে কাটালো, অ্যাসিস্ট দিল কাউকে, শট মারলো কাউকে, গোল। এরম একটা অ্যাটাকার আমি লিস্টন কোলাসোর অনেক প্রশংসা করেছি। কেন, এত ভালো অ্যাটাকার বলে, এত ভালো উইঙ্গার বলে। কিন্তু অনেকে বলবে যখন লিস্টন কোলাসো থাকে তখন কিন্তু আমাদের টিম অনেক গোল খেয়ে যায়। আর তখনই এই জন্য হাবাস লিস্টন কোলাসোকে খুব একটা নাবায় না, এটা আপনারা খেয়াল করবেন। অ্যান্ড এটা কেন হচ্ছে, অ্যান্ড তার জন্য কি লিস্টন কোলাসোকে নাবানো উচিত না? না, একদমই না। দেখুন, লিস্টন কোলাসো একটা অ্যাটাকার। এবার আগে যেরকম ক্রিস্টিয়ানো রোনাল্ডো লেফট উইংয়ে খেলতো, আপনি ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে বলবেন যে দেখুন ও ভালো অ্যাটাকার, কিন্তু ও তো ডিফেন্সে নাবে না, আর ওই জন্য আমরা রোনাল্ডোর মতো প্লেয়ারকে খেলাবো না। এখন যদি লিস্টন কোলাসোকে না খেলানো হয়, ওটাও এক্স্যাক্টলি সেটাই বোঝাবে। আমাদের অ্যাটাকার তুলে আমরা দিতে পারি না যাতে ডিফেন্স করতে পারি। আমরা কি করতে পারি, লিস্টন কোলাসো যখন আছে, আমি আপনাকে প্রবলেমটা বলছি, এটা আগের ম্যাচে হয়েছিল। ধরুন এই সামাদের বদলে আমরা কাকে খেলাচ্ছি, দীপক টাংরি, ঠিক আছে।
দীপক টাংরি আসলো। তো এবার কি হচ্ছে, দীপক টাংরি কী করার কথা, এই পুরো উইং এরিয়াটাকে কভার করার কথা, ঠিক আছে, যাতে কি হয়, যাতে প্লেয়াররা ঢুকতে না পারে মিড ব্লক থেকে, এখানে ওদের প্লেয়াররা না আসতে পারে। আমরা কি করছি, আমরা একটা অদ্ভুত জিনিস করছি, সেটা হচ্ছে সুভাশিস ওপরে উঠছে, এত উপরে উঠছে না কিন্তু এই জায়গাটা থাকছে, ও অর্ধেক মিডফিল্ড ওই দেখে নিচ্ছে, যেহেতু ও দেখছে জায়গাটা খালি হয়ে যাচ্ছে, তো কভার করার জন্য কে নামছে, দীপক টাংরি। আর দীপক টাংরি এই মিড ব্লকেই ঠিক আছে, ও যেই লোয়ার ব্লকে নামছে স্পেশালি উইংয়ে, যখন ওদের উইঙ্গাররা এরম ঢুকছে তখন কিন্তু দীপক টাংরি কিছু করতে পারছে না, ও চেষ্টা করছে কিন্তু ওরা খুব ইজিলি দীপক টাংরিকে কাটিয়ে চলে আসছে। দীপক টাংরিকে কাটিয়ে আমাদের ফাইনাল থার্ডে ঢোকা, আর ফাইনাল থার্ডও ছেড়ে দিলাম, বক্সে ঢোকা একদমই বড় কথা না, অপোনেন্ট ইজিলি বক্সে ঢুকে যাচ্ছে, শট মারছে গোল। এই জিনিসটা যে কতবার রিপিট হয়েছে ওটা বলার বাইরে। একটা তো ক্লিয়ার গোল আছে, আপনারা হাইলাইটসে দেখতে পাবেন চেন্নাইয়ের সাথে, আরও যে কতবার অপরচুনিটি ক্রিয়েট হয়েছে বলবার বাইরে, ওটা যে কেন করছে আমি তো বুঝতে পারছি না। দীপক টাংরি শুধু মিড ব্লকে আছে, ও যে মুহূর্তে সুভাশিসকে রিপ্লেস করে নিচে নামবে, স্পেশালি এই উইং সাইডটাও কভার করবে, যেটা একদমই পারে না, তখন আমাদের কিন্তু ওই একই রেজাল্ট বারবার হবে। আর যেখানে সূর্যবংশীর মতো প্লেয়ার আছে সেখানে আমাদের অ্যাকচুয়ালি দীপক টাংরির খুব একটা দরকার নেই। হ্যাঁ, সিচুয়েশন বুঝে নামাতে পারি, কিন্তু খুব একটা দরকার নেই। কেন? কারণ দীপক টাংরি বেস্ট পজিশন হলো হোল্ডিং মিডফিল্ডের মাঝখানে, আর মাঝখানে অলরেডি সূর্যবংশী ওর থেকে অনেক ভালো কাজ করছে। তো যতক্ষণ না আমাদের খুব একটা ফিজিক্যাল প্লেয়ারের দরকার, যেটা এখন হচ্ছে না, কারণ আমাদের যা সিচুয়েশন শিল্ড জেতার জন্য আমাদের অ্যাটাকিং খেলতে হবে, তখন দীপক টাংরি খুব একটা দরকারই নেই ওখানে। সূর্যবংশী ওই কাজটা আরামসে খুব ভালোভাবে করে দিচ্ছে। তাহলে আপনার প্রবলেমটা রিয়েলাইজ করছেন, যেই জনি কাউকো চলে যাচ্ছে, থাপা কিরম প্রবলেম ক্রিয়েট করছে, সূর্যবংশী কিরম প্রবলেম ক্রিয়েট করছে, দীপক টাংরি কিরম প্রবলেম ক্রিয়েট করছে। এরা যদি তিনজন, এই যে লাইনটা দেখছেন, এরাই যদি এরম প্রবলেম ক্রিয়েট করে, তাহলে আমাদের মিডফিল্ডের কি থাকবে? কিছুই থাকবে না। আর ঠিক তাই হচ্ছে। আর যখন আমাদের মিডফিল্ডের কিছু থাকবে না, না আমরা অ্যাটাক ভালো করতে পারবো, না আমরা ডিফেন্স ভালো করতে পারবো, কোনোটাই পারবো না। ওই জন্য মিড ব্লকটা খুব দরকার, মিডফিল্ডটা খুব দরকার। তো এর সলিউশন কি? এক, দীপক টাংরিকে খেলানোর দরকার নেই, আর যদি খেলাতেই হয় সিচুয়েশন ওয়াইজ, ও যেন এই সুভাশিসকে উঠিয়ে দিয়েই নিচে না নেমে যায়। যদি দীপক টাংরি নিচে নেমে যায় আর হোল্ডিংয়ের জায়গাতে না থাকে, উইং কভার করে, আবার অপোনেন্ট ঢুকবে, আবার আমরা গোল খাবো, কোনো সুবিধার কিচ্ছু হবে না। আর এই যে লিস্টন কোলাসও ওপরে থাকবে, ও ওপরেই থাকবে, ওর কাজ ওখানে, ও কিন্তু এই নিচে আসবে না, না কোনো দরকার নেই। ওই মানবীরকে বাঁদিকে পাঠিয়ে ওপর নিচ করে বেড়াবে, কোনো লাভ হবে না। ওর থেকে আমরা একটা অ্যাটাকিং নষ্ট করছি। ওর থেকে ও যখন রাইট উইংয়ের সাইড লাইন ধরে ওঠে না, খুব সুন্দর ওঠে, ওই অপরচুনিটিটাও ক্রিয়েট হবে না যদি এটা না হয়। আর এই প্রবলেমটার ব্যাপারে আমি একটা স্পেসিফিক ভিডিও বানিয়েছি, কেন মনবীর সিং কাজ করছে না, যে বিস্ট মোডটা কেন আসছিল না আর কখন আসছে, ওটাও চাইলে দেখতে পারেন, আই বাটনে দেওয়া আছে। আর লিস্টন কোলাসও ওই পজিশনেই থাকবে, দীপক টাংরি ওই কাজটা করবে, সুভাশিস একদম উঠবে না। আমরা আরেকটা ভুল করছি, সুভাশিসকে তুলে দিচ্ছি, আর তাতে প্রবলেমটা হচ্ছে সুভাশিসের ডিফেন্সিভ প্লে যতটা ভালো, মেবি নট ওয়ান অফ বাট দি বেস্ট ডিফেন্ডার ইন্ডিয়ার মধ্যে, স্টপার যতটা ভালো, ও যখন অ্যাটাকে ওঠেও ততটাই খারাপ হয়ে যায়। তো ওকে কেন আমি উঠতে দেবো? ওর তো কোনো দরকার নেই, ওখানেই চুপচাপ দাঁড়িয়ে থাকবে, যেটা হেক্টর ইউথসে করে। এই জন্য আমাদের হেক্টর ইউথসে বারবার বাঁচিয়েছে, যেটার ব্যাপারেও আমি ডিটেলসে কথা বলেছি। আনোয়ারও তাই করছে। আর তার সাথে আনোয়ারকে নিয়েও আসি, ওকে নিয়েও কিছু বলার আছে। এই জন্য সুভাশিস ওর জায়গায় ফিক্স থাকবে, নর্মাল অ্যাজ এ স্টপার যেরম করে, এরম না যে একদম পুরো একটা পাথরের মতো দাঁড়িয়ে থাকবে, নর্মাল একটা স্টপারের যা রোল হয়, ওপরেও উঠবে না। দীপক টাংরি ওই কাজটা করবে, যখন দরকার হবে যে লিস্টন কোলাসও সামনেই থাকবে, যতটা ওপর থেকে করা যায় ও ততটা করবে অপোনেন্টের ফাইনাল থার্ডে। যখন হবে না, দীপক টাংরি মিড ব্লকে পুরো দেখবে, অপোনেন্টকে আটকানোর যে দায়িত্বটা, ওটা যেন দীপক টাংরিকে দেওয়া হয়। আর এইবারে এতে যদি দীপক টাংরির প্রবলেম হয়, খুব ইজি সলিউশন, আমরা গ্লেন মার্টিন্সকে নামিয়ে দেবো। আগের ম্যাচে আমরা কি করলাম, আমরা যখন জনি কাউকে তুলে দিলাম, আমরা অনিরুদ্ধ থাপাকে নামালাম, ঠিক আছে? অনিরুদ্ধ থাপাকে নামিয়ে কোনো কাজের কাজ হতো না। আমাদের কোচ কি ভেবেছিল আমি বলছি, হাবাস তো ছিল না, যে অ্যাসিস্ট্যান্ট কোচ আছে হাবাসের, সে কি ভেবেছিল, সে ভেবেছিল অনিরুদ্ধ থাপাকে তো অ্যাটাকার, থাপাকে নামালে গোল হবে, ও গোল তো করতে পারবেই না, উল্টে খাইয়ে দেবে। আর ঠিক তাই হলো, গোল তো আমরা পেয়েছিলাম পেনাল্টিতে। তো এটা কোনো কথা হলো না। যদি আমাদের থাপাকে নামাতে হয়, আমরা জেনে রাখবেন ওখানেই প্রায় ম্যাচ হেরে গেছি, যেন এটা না হয়, কিন্তু ওটাই হচ্ছে, কারণ থাপার পারফরমেন্স এত খারাপ। আগেন এটাকে ব্যাপারে আপনাদের জানতে গেলে যে থাপার পারফরমেন্স কেন এত খারাপ, ডিটেলসে ওই ভিডিওটা দেখতে হবে, যেটা আমি আগে কথা বলেছিলাম। আর এইবারে আমি আসবো মনবীর সিংয়ের। যখন একটা টিম 3টে স্টপারে খেলে না, মাত্র যে 4টে নয়, তখন না কোনো ডিফেন্ডার এরম ইনার রানস দেয় না। যদি ইনার রান দেয়, আমাদের কিন্তু 2টো স্টপার হয়ে গেল। যদি তার সাথে সূর্যবংশী ড্রপ ব্যাকও করে, তাও প্রবলেম ক্রিয়েট হবে। কেন? সূর্যবংশী ভালো হোল্ডিং মিডফিল্ডার, ও কিন্তু স্টপার না। এদের মধ্যে কেউ, এদের যে 3জনকে আপনারা দেখছেন, কেউ স্টপার না। যখন কাউকো আছে, তাও কিছু করতে পারে ও ফিজিক্যালিটি দিয়ে, কিন্তু কাউকো স্টপার না, ও ভালো মিডফিল্ডার,
ডিফেন্সিভ মিডফিল্ডারও ভালো, কিন্তু ও ভালো স্টপার না। তো এই জিনিসটা আমাদের করার খুব একটা দরকার নেই। এই জন্য দেখবেন আনোয়ার আলী মাঝে মাঝে উঠতে গিয়ে এমন এমন বল দিয়ে দিচ্ছে যেটা মানে ওর বল কন্ট্রোলে থাকছে না, এমন এমন অ্যাসিস্ট দেওয়ার চেষ্টা করছে যেটা ওর কন্ট্রোলে থাকতে পারছে না। আমি বলছি না ইন্টেন্টটা খারাপ, কিন্তু আনোয়ার আলী যেরকমভাবে করতে চাইছে, আনোয়ার আলী যত ভালো ডিফেন্ডার, ও কিন্তু বল কন্ট্রোল দিয়ে অ্যাসিস্ট আর পাস বাড়ানোটা অত ভালো করতে পারছে না। যদি সেই রোলটা প্লে করতে হয়, এরও সলিউশন আছে কি, আমাদের ব্রেন্ডন হামিলকে খেলে দিতে হবে। যদি আমরা ব্রেন্ডন হামিলকে আনোয়ার আলীর বদলে তখন নামাই, হ্যাঁ আনোয়ার আলীর বদলে ডিফেন্সে তো কোনো কথা উঠছে না, কিন্তু যদি আমার এই অ্যাটাকিং স্টপার টাইপের কোনো জিনিস দরকার যে রানস দেবে, ইনার রানস দেবে, তখন ব্রেন্ডন হামিল ওই কাজটা করবে, যদি সেটা আমাদের স্ট্র্যাটেজি হয় যেটা কোচ ভেবে থাকে। আর মনভীরের তো যেটা আমি আগে বললাম ওটাই বলবো, যেন রাইট উইংয়েই খেলে, সাইড লাইন ধরে যেরকম খেলছে ওটাই যেন হয়। আমরা যেটাই হাবাসের একটা নতুন স্ট্র্যাটেজি এসছে, যেটা নিয়ে আমি আগে ওই যেটা ভিডিও বলছিলাম ওটাতেও বলেছি, আশিস রায়কে খেলাবে রাইট উইংয়ে, রাইট উইং ব্যাকে, অ্যাকচুয়ালি ওটা তো রাইট উইং বা রাইট ব্যাক বলে না, রাইট উইং ব্যাকে, আর তখন লিস্টন কোলাসোকে তুলে দেবে, মনভীরকে পাঠাবে বাঁ দিকে। মনভীর এবার ওপরেও দৌড়বে, নিচেও দৌড়বে, আর অপোনেন্ট কী করবে না, ও আটাকে ভালো হবে কারণ ও বাঁ পা একদমই চলে না। অপোনেন্ট কী করবে, দুমদাম করে আমাদের এখান দিয়ে এই জিনিসটা করে খালি রান দিয়ে দিয়ে বক্সের ভেতরে ঢুকে যাবে, সেটাই বারবার হবে। আর ওটাই হচ্ছিল, যদি আমরা ওটা করি ওটা আবার রিপিট হবে, হিস্ট্রি রিপিট হবে, আর কিছুই না। আর ওপরে জিনিস ঠিক করা খুব একটা অসুবিধা নেই। সাদিকুর ব্যাপারে আমি খুব একটা কিছু বলবো না, আমি অলরেডি বলে দিয়েছি সাদিকু কী করতে পারে, আর ওর বদলে জেসন কামিন্সকে না খেলানোই ভালো। কিন্তু আগের ম্যাচে যেটা করেছিল, জেসন কামিন্সকে রাইট ফরওয়ার্ড খেলিয়েছিল, মনভীর সিং ছিল না, মনভীর সিংকে আবার পাঠিয়ে দিয়েছিল বাঁ দিকে, ঠিক আছে। এবার ডান দিকে যেখানে আপনারা এই লিস্টন কোলাসো দেখছেন, এখানে লিস্টন কোলাসো ছিল না, এখানে কে ছিল, এখানে জেসন কামিন্স ছিল। আর জেসন কামিন্স ও রাইট উইঙ্গারও না, এমন একটা বিকট টাইপের পজিশনে খেলছিল, আরএফ খেলছিল, রাইট ফরওয়ার্ড হিসেবে খেলছিল। কেন খেলছিল ভগবান জানে, কী স্ট্র্যাটেজি ছিল, হয়তো অল আউট অ্যাটাকে যাওয়ার স্ট্র্যাটেজি ছিল, কিন্তু এই অল আউট অ্যাটাক তো এরমভাবে হয় না, এরম করে আমরা একটা প্লেয়ার ছাড়া খেলি। রাইট ফরওয়ার্ড দিয়ে যেও কী সুবিধা করলো আমি তো এখনও অবধি বুঝতে পারলাম না, সব কটা মাথার ওপর দিয়ে বাউন্সারের মতো গেল। আর বাঁদিকে আবার মনভীর সিং, যেখানেও এফেক্টিভই না। এই জিনিসটা বারবার করলে আমাদের অ্যাটাকিং কাজ করবে না, তাছাড়া কোনো চেঞ্জ করা উচিত না। মনভীর ডান দিকে, বাঁ দিকে যেরাম আছে কোলাসো, যদি কামিন্সকে নামাতে হয় সাবস্টিটিউশনে, সাদিকুর বদলে নামাতে পারে, কিন্তু আমাদের স্ট্রাইকারের যা অবস্থা ওই হিসেবে আমাদের কামিন্সই আপাতত ঠিক আছে। আমি তো কিয়ান নাসিরি নিয়ে অনেক কথা বলেছিলাম, কিন্তু কিয়ান নাসিরিকে তো নামানো হচ্ছে না, তাহলে আর কি করা যাবে, এদেরকে দিয়ে খেলাতে হবে। আর হ্যাঁ, এবার আপনারা বলবেন কিয়ান নাসিরিকে তো আগের ম্যাচে নামিয়েছিল, দেখুন ওই এত ম্যাচ না নামিয়ে, এত ইম্পর্টেন্ট আমাদের পয়েন্ট চাই, পয়েন্ট দিলে আমরা ফার্স্ট হয়ে যাবো, এই অবস্থায় লাস্ট 10 মিনিট নামিয়ে দিলাম, ওরমভাবে তো মিরাকেল হয় না, না এতক্ষণ সিনেমা চলছে না, ওরম সিচুয়েশন নামিয়ে দিলাম, দুমদাম গোল করে দিল। প্লেয়ারকে ট্রেন করতে হয়, প্লেয়ারকে প্লে টাইম দিতে হয়, তবে সে ভালো পারফরমেন্স দেবে। আর কিয়ান নাসিরি কিরম পারফরমেন্স আগে দিয়েছে এটা আপনারাও জানেন। এমনিতেই ওর চেন্নাইয়ের সাথে লিঙ্কটা আছে, কারণ চেন্নাই ওকে খেলাবে বলেছে, আমরা ওকে খেলাচ্ছি না, তো সিচুয়েশন এমনি বাজে হয়ে আছে, আরও বাজে করে লাভ নেই। তো যদি খেলাতে হয় অ্যাজ আ স্ট্রাইকার ভালোভাবে খেলো, নাহলে খেলিও না, যেটা আমার মনে হয় না এখন আর এই লাস্ট ক্রুশিয়াল মোমেন্টসে করবে। আর এতে যখন সামাদ চলে আসবে আমাদের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে, কারণ সামাদ এই জায়গাটা নেবে, সামাদ এই জায়গাটা ভালো করে কভার করে দেবে, আর যখন ওটা করবে আমাদের কোনো প্রবলেম হবে। লিস্টন ওর মতো খেলতে পারবে, সামাদ ওর মতো খেলতে পারবে, তারপরে যদি আমরা চেঞ্জ করতে পারি, আমরা যদি লিড নিয়ে নিই সেটা আলাদা কথা, কিন্তু তখন আমাদের কোনো প্রবলেম হবে না। এই আপনি দেখবেন আমি যা যা বললাম মেন, কিন্তু আমি ফোকাস করলাম মিডফিল্ডে, কারণ মিডফিল্ডটা যদি ঠিকঠাক থাকে আমাদের কোনো প্রবলেমই হবে না। আর ফিক্স করছি দেখবেন, আমি একটা খুব সিম্পল জিনিসে ফিক্স করছি, খুব সিম্পল, আর কিচ্ছু করব না। আমি কি করছি, আমি জনি কাউকোকে নিয়ে আসছি, জনি কাউকোকে আমি আনলাম। এবার যেই আমি জনি কাউকোকে আনলাম, এখানে কি হচ্ছে, এখানে সূর্যবংশী আছে, এখানে কাউকো আছে, এখানে ধরে নিন টাংরি আছে, ঠিক আছে, লিস্টন ওপরে থাকছে এখানে, এবার টাংরি এই সাইডটা সামলাচ্ছে মিড ব্লকটা, সূর্যবংশী এখানে হোল্ডিং মিডফিল্ড একটু নিচে নেমে আছে, ওই জন্য কাউকো আরও উপরে উঠতে পারছে, পেট্রাটস আর একটু ওপরে উঠতে পারছে, কাউকো পেট্রাটস, কাউকো পেট্রাটস। এখান থেকে কী হচ্ছে, মাঝে মাঝে পেট্রাটস এদিকে যাবে, কাউকো এদিকে আসবে, তখন কোলাসো ডিরেক্ট সাদিকু কাউকো যে কাউকে অ্যাসিস্ট দিতে পারে, আর এর উল্টোটাও হবে, যখন মনভীরও অ্যাসিস্ট দিতে পারে, আমাদের অ্যাটাকিং ফ্রন্টটা এতটা স্ট্রং হয়ে যাবে। কেন, আমাদের তার নিচে এই রে মেসি চলে এলো রে পেট্রাটসের বদলে, হ্যাঁ ঠিক করে নিয়েছি। আর এতে কি হচ্ছে, ডিফেন্সে আমাদের অসুবিধা হবে না, কারণ সূর্যবংশী আছে, আমাদের ওই মাঝখানটা সামলে নেবে। আর এই যে আমি বললাম এখান দিয়ে যদি ঢোকে কোলাসো সাইড দিয়ে ডিপাক টাংরি আছে, ও মিড ব্লকটা ভালো, মিড ব্লকটাও কাজ করতে পারে। আর ডিফেন্সের কথা তো আপনাকে বললামই। তো এরমভাবে যদি আমরা খেলি, সিম্পল সিম্পল জিনিস যদি আমরা করি, এগুলো কিন্তু দেখবেন কোনো হেক্টিক জিনিস না যে খুব একটা অনেক কিছু করতে হচ্ছে, খুব বেসিক জিনিস, যেটা আমরা আগেও করেছি অ্যাকচুয়ালি। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে হাবাসকে সাইড লাইনে থাকতে হবে। হাবাস না থাকলে কি প্রবলেম হয় জানেন, বলছি আপনাদেরকে।
হাবাস না থাকলে কি হচ্ছে, আমাদের ডিফেন্সে এই যে তিনজনের লাইনটা দেখছেন, এই যে মিডফিল্ডের এই লাইনটা দেখছেন, এই লাইনটা থাকে না, অর্গানাইজেশন থাকে না। এরাম ওপরে, একটু সাইডে, আনোয়ার একটু এদিকে, এই অর্গানাইজেশনটা যে নষ্ট হচ্ছে, আমাদের ডিফেন্স ব্রেক হয়ে যায় বারবার। মিড ব্লক তো এমনিতেও ব্রেক হয়, ওটা আপনাকে বললাম এই মিডফিল্ড কীরমভাবে ব্রেক হয়, কিন্তু এই ডিফেন্স লাইন এরমভাবে ব্রেক হয় যখন হাবাস থাকে না। হাবাসের একটা ওইটা জাদুই হয় না, জাদুই ঝাড়ি, ওই হ্যারি পটারের ঝাড়ি আছে হাবাসের কাছে, যেটা ও ডিফেন্সকে এত ভালো করে কন্ট্রোলে নিতে পারে। আর যেহেতু খুব ডিফেন্সকে এত ভালো কন্ট্রোলে নিতে পারে, এই জন্যেই ও যে টিমেই কোচিং করায়, ওই টিমের ডিফেন্সটা এত ভালো করে দেয়, ওরা চট করে ওরমভাবে গোল খায় না। আগের ম্যাচে হাবাস ছিল না, আপনারা অবস্থা দেখেছেন আমরা কীরমভাবে গোল খেয়েছি। তো আমার না চাইতেও ভিডিওটা এত বড় হয়ে গেল, আর আমি জানতাম এরমই বড় হয়ে যাবে। এই জন্য আমি যে আগের ভিডিওটা বানিয়েছিলাম, ওতে আমি বলেছিলাম আপনারা যদি চান তাহলেই আমি পার্ট 2 বানাবো। তো এই জন্য ভিডিওটা বড় হয়েছে। আশা করছি আপনারা এই ভিডিওটা লাস্ট অবধি দেখলেন, কারণ আপনাদের জন্যই এটা বানানো হয়েছে। আমার আগের ভিডিওতে 100 জাস্ট খুব বেশি ভিউজ এসেছিলো, যেটা আপনাকে আগের বার বললাম। তো এই স্ট্র্যাটেজি আর ট্যাকটিক্সটা যে এক্সপ্লেন করা যে কী করে আমরা শিল্ড না শুধু, তার সাথে ISLও চ্যাম্পিয়ন হবো। আমরা যদি ওটা হয়ে যাই তাহলে কিন্তু ট্রাভেল হবে। ম্যানচেস্টার সিটি ট্রাভেল করেছে তো কী হয়েছে, মোহনবাগান করতে পারে না? আরও বেশি ভালো করে করতে পারে। আমরা দুরন্ত কাপ তো জিতেইছি, তার সাথে এবার যদি আমরা শিল্ডও জিতি, তার সাথে ISLও চ্যাম্পিয়ন হয়ে গেল আমাদের ট্রাভেল। আর কি চাই জীবনে? তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করুন, দয়া করে একটু সাপোর্ট করুন, যাতে আমার ভিউজটাও একটু বাড়ে আর আমি এরকম আরও ভিডিওস আপনাদের কাছে পৌঁছে দিতে পারি বানিয়ে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, আপনার কি মতামত অ্যাজ অলওয়েজ শেয়ার করুন, ঠিক আছে? অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আনটিল নেক্সট টাইম, জয় মোহনবাগান।